আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং রাসূলুল্লাহর ওপর দরুদ ও সালাম পেশ করছি। এক অন্ধকার রাতে যখন পুরো গ্রাম কালো মেঘে ঢাকা আকাশের নিচে ঘুমিয়েছিল, তখন এক ব্যক্তি গলিগুলোর মাঝ দিয়ে ভারী পায়ে হেঁটে চলছিল। সে আর কেউ নয়, ইব্রাহিম কামার, যে তার শক্তি এবং চিরস্থায়ী নীরবতার জন্য পরিচিত ছিল। কিন্তু এই রাতটি অন্যরকম ছিল, কারণ তার চোখে ছিল বিদায়ের এক অস্পষ্ট ছাপ, যা এড়ানো অসম্ভব। তার সাধারণ কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে সে এক মুহূর্তের জন্য অন্ধকার জানালাগুলোর দিকে তাকালো, যেখানে তার সন্তান ফারিস, সামি এবং লায়লা ঘুমিয়েছিল। তারা জানত না যে তাদের বাবা ভোরের আগেই চলে যাবে। সে টেবিলের উপর অল্প কিছু টাকাসহ একটি ছোট থলি রাখল। তারপর দীর্ঘশ্বাস ফেলল, যেন এই দৃশ্যটি চিরতরে নিজের স্মৃতিতে গেঁথে নিচ্ছে। এরপর সে কোনো শব্দ না করেই ঘুরে দাঁড়াল এবং বেরিয়ে গেল এমন এক ঘর ছেড়ে, যেখানে সে শীঘ্রই আর ফিরবে না। ভোরের প্রথম আলোর সাথে সাথে ফারিস এক অদ্ভুত নিস্তব্ধতায় জেগে উঠল। তার বাবা সবসময় সবার আগে ঘুম থেকে উঠে উনুনে আগুন জ্বালাতেন, কিন্তু এবার উনুন ছিল শীতল। সে কুঁড়েঘরের প্রতিটি কোণে তাকে খুঁজল, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে ডাকল, বাবা তুমি কোথায়? কিন্তু উত্তর এলো কেবল দীর্ঘ নীরবতা। এমন এক নীরবতা যা তাদের কল্পনার বাইরের এক ট্র্যাজেডির সূচনা বয়ে আনল। কুঁড়েঘরটিতে নিস্তব্ধতা বিরাজ করছিল, কেবল ফারিসের দ্রুতগতির নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সে প্রতিটি কোণ খুঁজল, চাদর সরালো, কাঠের বাক্সটি খুলল, যেখানে তার বাবা কামারের সরঞ্জাম রাখতেন, কিন্তু সে শূন্যতা ছাড়া আর কিছুই পেল না। ভাইয়ের নড়াচড়ায় সামি জেগে উঠে হাই তুলল। ফারিস তার দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়ে নিচু স্বরে বলল, বাবা এখানে নেই। সামির মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। সে চট করে উঠে দাঁড়াল এবং দরজার দিকে গেল এবং দ্রুত বাইরেটা পরীক্ষা করল, কিন্তু সেখানে কেউ ছিল না। লায়লা, যে তার ছোট বিছানা থেকে দৃশ্যটি দেখছিল, চোখ কচলাতে কচলাতে উঠে দাঁড়াল এবং নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, বাবা কোথায়? কিন্তু তাদের কারো কাছেই কোনো উত্তর ছিল না। ফারিস টেবিলের কাছে গিয়ে সেই ছোট থলিটি পেল। সেটি খুলে সে দেখল তাতে সামান্য কিছু দিরহাম এবং কিছু শুকনো রুটি আছে। তার নিঃশ্বাস দ্রুত হতে লাগল যখন সে বুঝতে পারল যে তার বাবা হঠাৎ হারিয়ে যাননি, বরং তিনি ইচ্ছাকৃতভাবেই তাদের একা রেখে চলে গেছেন। সামি শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে বসে রইল, আর লায়লা তার ভাইয়ের জামার কোণ ধরে কাঁদতে শুরু করল। এই ধাক্কা সামলে ওঠার মতো যথেষ্ট সময় তাদের ছিল না, কারণ দরজায় বিকট শব্দে কড়া নাড়ার আওয়াজ তাদের ভয় আরও বাড়িয়ে দিল। দরজা খোলো, আমি জানি তোমরা ভেতরে আছো। সেটি ছিল ব্যবসায়ী হামদানের কণ্ঠ, যে কখনো কোনো ভালো খবর নিয়ে আসত না। ফারিস তার জায়গায় জমে গেল এবং দরজার দিকে তাকালো, যেটিতে আরও জোরালোভাবে আঘাত করা হচ্ছিল। সে সামির দিকে এবং তারপর তার সাথে লেপ্টে থাকা ভীত লায়লার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তোমরা এখানেই থাকো, আমি দেখছি ওই লোকটা কি চায়। সে দরজার দিকে এগিয়ে গিয়ে সাবধানে সেটি খুলল। অমনি হামদান কোনো অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে পড়ল। তার চোখ দুটো ধূর্ততায় ছোট হয়ে এলো এবং গোফ কাঁপিয়ে রুক্ষস্বরে বলল, তোমাদের বাবা কোথায় হে ছোকরা? ফারিস ইতস্তত করে দৃঢ় কণ্ঠে বলল, জানি না, আমরা যখন ঘুম থেকে উঠলাম তখন তাকে এখানে পাইনি। হামদান অট্টহাসি দিয়ে ফারিসের কাঁধে জোরে চাপ দিয়ে বলল, তাহলে সে তোমাদের একা রেখে পালিয়েছে। এটা তো খুব খারাপ খবর খোকা, কারণ তোমার বাবা আমার কাছে বড় অঙ্কের টাকা ঋণী ছিল, আর এখন সেই ঋণ শোধ করার দায়িত্ব তোমাদের। স্বামীর চোখ বড় হয়ে গেল এবং সে রাগে চিৎকার করে বলল, আমার বাবা কাপুরুষ নন, নিশ্চয়ই তিনি কোনো গুরুত্বপূর্ণ কারণে গেছেন। হামদান অবজ্ঞার সাথে ভ্রু কুঁচকে হাত ভাঁজ করে বলল, গুরুত্বপূর্ণ কারণ তাই না? ওসব দিয়ে আমার কাজ নেই, আমার চাই টাকা। হয় তোমরা শোধ করো, নয়তো। সে এক মুহূর্ত থামল, তারপর ধীরে ধীরে নিজের চিবুক ঘষতে ঘষতে লায়লার দিকে কুটিল দৃষ্টিতে তাকালো, যে ফারিসের পেছনে কাঁপছিল। সে খবিস স্বরে কথাটি শেষ করল, নয়তো আমি এমন কিছু নিয়ে যাব যা আমার ঋণের ক্ষতিপূরণ করবে। ফারিস তার বোনের সামনে এক পা এগিয়ে গেল। তার মুষ্টিবদ্ধ হাত এবং কণ্ঠে এমন এক জেদ প্রকাশ পেল যা আগে কখনো দেখা যায়নি। সে বলল, আপনি কিছুই নিতে পারবেন না এবং আজ আপনার টাকাও পাবেন না। হামদান হাসতে হাসতে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়ে বলল, তোমাদের কাছে 3 দিন সময় আছে, তারপর আমি আমার অধিকার বুঝে নিতে আসব, তা সে টাকাই হোক কিংবা অন্য কিছু। সে দরজা বন্ধ করে চলে গেল, কিন্তু ছোটদের মনের ভয় দূর হল না। ফারিস মেঝের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল,
তখন স্বামী কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল, এখন আমরা কি করব? ফারিস তার ভাইয়ের দিকে এবং তারপর ছোট বোনের দিকে তাকালো এবং নিজের বুকে এক বিশাল ভার অনুভব করল। দেরি হওয়ার আগেই তাকে কোনো সমাধান খুঁজে বের করতে হবে। দীর্ঘ চিন্তা করার মতো সময় ছিল না। ফারিস তার ভাই ও বোনের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমরা এখানে বসে থেকে বিপদ ডেকে আনতে পারি না, আমাদের কাজ খুঁজতে হবে। ওই লীন ব্যবসায়ী ফিরে আসার আগেই আমাদের টাকা উপার্জন করতে হবে। স্বামী উৎসাহের সাথে মাথা তুলে বলল, আমি বাজারে কাজ করতে পারি, কয়েক দিরহামের বিনিময়ে ব্যবসায়ীদের মালপত্র বহন করতে পারব। ফারিস উদ্বেগের মাঝেও হাসল এবং লায়লার মাথায় হাত বুলিয়ে দিল, যে তখনও চোখের জল মুছছিল। সে তাকে আদুরে সুরে বলল, আর তুমি এখানেই থাকবে, আমরা তোমার জন্য খাবার নিয়ে আসব এবং কাউকে তোমার ক্ষতি করতে দেব না। লায়লা শান্ত স্বরে বলল, বাবা নিশ্চয়ই ফিরে আসবেন। ফারিসের হৃদয়ে এক তিক্ততা অনুভব হল, কিন্তু সে তার আশা ভাঙতে চাইল না, তাই শুধু বলল, অবশ্যই তিনি শিগগিরই ফিরবেন। দুই ভাই বাজারের দিকে রওনা হল। রাস্তাঘাট, গাড়ি এবং পণ্য বিক্রির হাঁকডাক দেওয়া ব্যবসায়ীদের ভিড়ে মুখরিত ছিল। ফারিস এক কর্মকারের দোকানে গিয়ে দাঁড়াল। লোকটি ছিল শক্তিশালী, সাদা দাড়িওয়ালা এবং গম্ভীর কণ্ঠের অধিকারী। ফারিস সাহস সঞ্চয় করে তাকে বলল, মহোদয়, আমি কামারের কাজ খুঁজছি। আমার বাবা কামার ছিলেন এবং আমি আপনাকে সাহায্য করতে পারি। লোকটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করে রুক্ষ স্বরে বলল, তুমি ছোট, তবে তোমাকে শক্তিশালী মনে হচ্ছে। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দেব, কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে আমি তোমাকে এখানে রাখব না। ফারিস হাসল এবং মাথা নেড়ে সায় দিল। এটি ছিল তার প্রথম সুযোগ এবং সে এটি হারাতে চাইল না। ওদিকে স্বামী ব্যবসায়ীদের কাছে গিয়ে তাদের মালপত্র বহনে সাহায্য করার প্রস্তাব দিল। কয়েকবার চেষ্টার পর এক ব্যবসায়ী তাকে কাজে নিতে রাজি হলেন, তবে সতর্ক করে বললেন, যদি কিছু ভেঙে ফেলো তবে তার দাম দিতে হবে। স্বামী ঢোক গিলে নীরবে মাথা নাড়ল। তাকে খুব সাবধান থাকতে হবে, কারণ প্রতিটি দিরহামের ভুল মানেই ধ্বংসের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। এভাবেই দুই ভাই তাদের পরিবারকে বাঁচানোর লড়াই শুরু করল, কিন্তু তারা জানত না যে আসল বিপদ এখনও শুরুই হয়নি। দিনের সময়গুলো খুব ধীরে কাটছিল এবং প্রতিটি মিনিট নতুন কাজের ভার নিয়ে আসছিল। ফারিস ভারী কয়লা বহন করছিল এবং উনুন জ্বালাচ্ছিল। তার কপাল বেয়ে ঘাম ঝরছিল এবং সে আগুনের নিচে লাল হয়ে যাওয়া লোহা দেখছিল, ঠিক যেমন তার হৃদয়ে রাগ জ্বলছিল। ওদিকে স্বামী দোকানের মাঝে দৌড়াদৌড়ি করছিল, পিঠে ভারী বাক্স বহন করছিল। সে মাঝে মাঝে হোঁচট আঁকছিল, কিন্তু থামছিল না। তার মাথায় কেবল ওই দিরহামগুলোর চিন্তা ছিল, যা 3 দিন পার হওয়ার আগেই জমা করতে হবে। যখন সন্ধ্যা হল, ফারিস ও স্বামী কুঁড়ে ঘরে ফিরে এসে দেখল লায়লা জানালার পাশে বসে পথ পানে চেয়ে আছে। তাদের দেখেই সে দৌড়ে এলো এবং বলল, আমি ভেবেছিলাম তোমরা আর ফিরবে না। ফারিস হাসল এবং তার মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পেও না, আমরা এখানে আছি এবং তোমাকে কখনো ছেড়ে যাব না। কিন্তু তাদের এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। তারা অল্প কিছু খাবার নিয়ে বসার আগেই দরজায় বিকট শব্দে ধাক্কা পড়ল। দুই ভাই একে অপরের দিকে তাকালো, তারপর ফারিস উঠে দাঁড়িয়ে সাবধানে দরজা খুলল। সেখানে হামদান দাঁড়িয়েছিল এবং তার পাশে ছিল শক্ত চেহারার দুই বিশাল দেহী লোক। সে অবজ্ঞার সাথে ফারিসের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, একটা দিন পার হয়ে গেল, কিন্তু তোমার হাতে তো টাকা দেখছি না। ফারিস মনের ভয় লুকিয়ে দৃঢ়ভাবে উত্তর দিল, আমরা কাজ করছি এবং শীঘ্রই বাবার ঋণ শোধ করে দেব। হামদান অট্ট হাসি দিয়ে তার এক লোককে ইশারা করে বলল, জানো কি, যারা সময় মতো ঋণ শোধ করে না তাদের কি হয়? ফারিস কোনো উত্তর দিল না, কিন্তু তার হৃৎপিণ্ড জোরে কাঁপছিল। সেই বিশালদেহী লোকটি এগিয়ে গিয়ে হঠাৎ স্বামীর কাঁধ জোরে চেপে ধরল এবং স্বামীর চিৎকার করে মাটিতে পড়ে গেল। লায়লা আতকে উঠল এবং ফারিস ভাইয়ের হাত ধরে চিৎকার করে বলল, ওকে ছোবেন না। হামদান শীতলভাবে হাসল এবং বলল, তোমাদের কাছে আর মাত্র 2 দিন আছে, এরপর আমি আর এত দয়ালু থাকব না। লোকটি স্বামীকে ছেড়ে দিল এবং তারা সেখান থেকে চলে গেল, কিন্তু হামদানের কথাগুলো তাদের কানে বাজতে থাকল। স্বামী হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে রইল, আর ফারিস নিচু স্বরে এক প্রতিজ্ঞা করল, আমি ওদের আমাদের থেকে কিছুতেই কিছু নিয়ে যেতে দেব না, এর মূল্য যাই হোক না কেন। রাত নিঃশব্দে ঘনিয়ে এলো, কিন্তু আসল অন্ধকার আকাশে নয়, বরং তাদের ভাগ্যে ঘনিয়ে আসছিল। ফারিস সেই রাতে জেগেছিল, জানালার পাশে বসে অন্ধকার রাস্তার দিকে তাকিয়েছিল।
হামদানের ফিরে আসার ভয় তার মনে চেপে বসেছিল, কিন্তু সে নিজের জন্য নয়, বরং তার ভাই ও বোনের জন্য চিন্তিত ছিল। সকালে ফারিস দ্রুত তার কামারের কাজে বেরিয়ে গেল এবং স্বামী বাজারের দিকে রওনা হল। সূর্য তখনও ঠিকমতো ওঠেনি, এমন সময় স্বামী অনুভব করল এক অপরিচিত হাত তার কাঁধ ধরেছে। সে দ্রুত পেছনে ফিরে দেখল লম্বা পোশাক পরা এক মুখ ঢাকা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটি তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তুমি কামারের ছেলে, তাই না? স্বামী এক পা পিছিয়ে গিয়ে সতর্কভাবে বলল, আপনি কে এবং কি চান? লোকটি মাথা সামান্য কাত করে বলল, আমি তোমার শত্রু নই, তবে আমি তোমার বাবার ব্যাপারে কিছু জানি। স্বামীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং সে দ্রুত জিজ্ঞেস করল, তিনি কোথায়? আমাকে বলুন, তিনি কি ভালো আছেন? লোকটি দীর্ঘশ্বাস ফেলে রহস্যময় কণ্ঠে বলল, যদি তুমি সত্য জানতে চাও, তবে সূর্যাস্তের সময় একাকী গ্রামের প্রান্তে এসো। স্বামী আরও কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি ভিড়ের মাঝে অদৃশ্য হয়ে গেল, যেন তার কোনো অস্তিত্বই ছিল না। সেই মুহূর্তে স্বামী অনুভব করল যে বিষয়টি তার ভাবনার চেয়েও বড়, এবং তার বাবার অন্তর্ধানের পেছনে এমন কোনো রহস্য আছে যা তারা কল্পনাও করেনি। কিন্তু বড় প্রশ্নটি ছিল, সে কি সেই অজানা সাক্ষাতে যাবে, নাকি এটিই তাদের ধ্বংসের পথে আরেকটি ফাঁদ? সারা দিন স্বামী বিভ্রান্ত হয়ে রইল। ভয় আর কৌতূহলের মাঝে তার মন লড়াই করছিল। যদি লোকটি সত্যি বলে থাকে, যদি তার বাবা বিপদে থাকেন এবং তার সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু যদি এটি কোনো ফাঁদ হয়? সন্ধ্যায় যখন সে কুঁড়েঘরে ফিরল, দেখল ফারিস ক্লান্ত অবস্থায় তার জন্য অপেক্ষা করছে। স্বামী কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু বিষয়টি আর গোপন রাখতে পারল না। সে বলল, ফারিস, আজ বাজারে এক অদ্ভুত লোকের সাথে দেখা হয়েছে। ফারিস ভ্রু কুঁচকে সতর্কভাবে বলল, অদ্ভুত লোক? সে কি চেয়েছিল? স্বামী মেঝের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সে বলল যে সে বাবার ব্যাপারে কিছু জানে এবং আমাকে সূর্যাস্তের সময় গ্রামের প্রান্তে দেখা করতে বলেছে। ফারিস লাফিয়ে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? যাকে চেনো না তাকে কিভাবে বিশ্বাস করছো? সে হামদানের লোক হতে পারে, অথবা তার চেয়েও খারাপ কেউ। স্বামী মাথা নিচু করল, কিন্তু জেদ ধরে বলল, কিন্তু যদি সে সত্যি বলে থাকে, আমরা বাবার ব্যাপারে কিছুই জানি না, এবং এই লোকটির কাছে উত্তর থাকতে পারে। কিছুক্ষণের নীরবতার পর ফারিস রেগে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যদি তুমি জেদ করো তবে একা যাবে না, আমি সূর্যাস্তের সময় তোমার সাথে থাকব। দুই ভাই গ্রামের প্রান্তের দিকে রওনা হল। রাস্তাটি ছিল জনশূন্য এবং দীর্ঘ ছায়াগুলো জায়গাটিকে আরও ভীতিপ্রদ করে তুলছিল। একটি বড় গাছের নিচে সেই রহস্যময় লোকটি তার কালো পোশাকে গা ঢাকা দিয়ে দাঁড়িয়েছিল। সে নিচু স্বরে বলল, আমি কি তোমাকে একা আসতে বলিনি? ফারিস এক পা এগিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি কে এবং কি চান তা না জানা পর্যন্ত আমরা আপনাকে বিশ্বাস করব না। লোকটি এক মুহূর্ত তাদের দিকে তাকিয়ে শীতল স্বরে বলল, আমি আহমদ, এবং আমি তোমার বাবার ব্যাপারে এমন এক গোপন রহস্য জানি যা সব কিছু বদলে দিতে পারে। ফারিস ও স্বামী বিস্ময়ে একে অপরের দিকে তাকালো এবং তাদের হৃৎপিণ্ড দ্রুত হতে লাগল। কি সেই গোপন রহস্য যা এই লোকটি লুকিয়ে রেখেছে? কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। কেবল ফারিস ও স্বামীর দ্রুত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আহমেদ এক পা সামনে এগিয়ে নিচু অথচ স্পষ্টস্বরে বলল, তোমাদের বাবা পালাননি যেমনটা তোমরা ভাবছ, বরং তাকে ধাওয়া করা হচ্ছিল। ফারিসের চোখ বড় হয়ে গেল এবং স্বামী দ্রুত জিজ্ঞেস করল, ধাওয়া করা হচ্ছিল? তার মানে কি? কে তাকে ধাওয়া করছিল? আহমেদ দিগন্তের দিকে তাকালো, যেন অন্ধকারের মাঝে কিছু খুঁজছে। তারপর শান্তভাবে বলল, তিনি অত্যন্ত মূল্যবান কিছু লুকিয়ে রেখেছিলেন, এমন কিছু যা বিপজ্জনক লোকগুলো যে কোনো মূল্যে পেতে চায়। ফারিস অনুভব করল যেন তার ধমনীতে রক্ত জমে গেছে। সে কম্পিত কণ্ঠে বলল, আপনি কিসের কথা বলছেন? আর আমার বাবার সাথে আপনার সম্পর্ক কি? আহমেদ মাথা কাত করে রহস্যময় কণ্ঠে বলল, আমি তার বন্ধু, অথবা অন্তত এক সময় ছিলা। তিনি একদিন আমাকে বিশ্বাস করেছিলেন এবং এমন এক রহস্যের কথা বলেছিলেন যা ভুল হাতে পড়া উচিত নয়। স্বামী বিভ্রান্ত চোখে তাকিয়ে বলল, তাহলে তিনি এখন কোথায়? আপনি কি তার অবস্থান জানেন? আহমেদ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, তিনি আমাকে শেষবার যা বলেছিলেন তা হল, সময় হলে তিনি ফিরে আসবেন, কিন্তু সেই দিনের পর তিনি আর ফেরেননি। ফারিস অনুভব করল তার দম বন্ধ হয়ে আসছে। সে রাগে বলল, এতে আমাদের কোনো সাহায্য হচ্ছে না, আমরা পুরো সত্য জানতে চাই। আহমেদ শীতল চোখে তার দিকে তাকিয়ে বলল, যদি সত্য জানতে চাও
তবে তোমাদের বাবাকে শেষবার যেখানে কাজ করতে দেখা গেছে সেই জায়গায় গিয়ে খোঁজ করো, সেখানেই তোমরা সূত্রের শুরুটা পাবে। সামির শরীরে কাঁটা দিয়ে উঠল, আর ফারিস নিচু স্বরে বিড়বিড় করে বলল, তিনি যেখানে শেষ কাজ করেছিলেন, আপনি কি সেই পুরনো কারখানার কথা বলছেন? আহমেদ ধীরে মাথা নাড়ল এবং ফিরে দাঁড়িয়ে চলে যেতে যেতে বলল, সতর্ক থেকো, কেবল ওরাই তাকে খুঁজছে না। তারপর সে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল এবং দুই ভাইকে এক গাদা প্রশ্ন আর ভয়ের মাঝে ফেলে রেখে গেল। কারা তারা যারা তার বাবাকে খুঁজছে, আর তিনি এতদিন ধরে কি লুকিয়ে রেখেছিলেন? ফারিস ও সামি কুড়ে ঘরে ফিরে এলো। তাদের হৃদয় ভারাক্রান্ত ছিল। সামি মেঝেতে বসে আহমেদের কথাগুলো বোঝার চেষ্টা করছিল, আর ফারিস দেওয়ালের দিকে তাকিয়ে তার বাবার পুরনো কারখানায় কাজ করার দৃশ্য মনে করার চেষ্টা করছিল। সামি নিচু স্বরে বলল, কাল কি আমরা সেই কারখানায় যাব? ফারিস চোখ বন্ধ করে ধীরে দীর্ঘশ্বাস ফেলে দৃঢ়ভাবে বলল, যে কোনো মূল্যে আমাদের সত্য জানতে হবে। পরের দিন সকালে দুই ভাই গ্রামের প্রান্তে অবস্থিত সেই পুরনো কারখানার দিকে রওনা হল। জায়গাটি ছিল পরিত্যক্ত এবং লতাগুল্ম কাঠের দেওয়ালগুলোর একাংশ ঢেকে ফেলেছিল, কিন্তু লোহা ও আগুনের গন্ধ এখনও সেখানে মিশেছিল, যেন সময় এখানে থমকে গেছে। ফারিস ভারী কাঠের দরজাটি ধাক্কা দিল এবং একটি কর্কশ শব্দ হল, যেন কোনো অনাকাঙ্ক্ষিত অতিথির আগমন ঘোষণা করছে। দুজনে সাবধানে ভেতরে ঢুকল এবং পুরনো সরঞ্জাম ও ধুলোবালি মাখা আসনের মাঝে তল্লাশি শুরু করল। সামি চারপাশে তাকিয়ে বলল, এখানে তো কিছুই নেই, মনে হচ্ছে বাবা যেভাবে রেখে গিয়েছিলেন সব তেমনই আছে। কিন্তু ফারিস সন্তুষ্ট হতে পারল না। সে অনুভব করছিল যে এই জায়গাটি কোনো রহস্য লুকিয়ে রেখেছে। সে নিখুঁতভাবে খুঁজতে শুরু করল। প্রতিটি কোণ এবং প্রতিটি কাঠের টুকরো সে পরীক্ষা করল, যতক্ষণ না তার চোখে একটি অদ্ভুত জিনিস পড়ল। কারখানার মাঝখানে একটি বিশাল কাঠের টেবিল ছিল এবং এর এক কোণে একটি খোদাই করা চিহ্ন ছিল, যা সাধারণ মনে হচ্ছিল না। সে সাবধানে সেখানে হাত ভুলিয়ে ধীরে চাপ দিল। অমনি টেবিলটি সামান্য কেঁপে উঠল এবং ভেতর থেকে একটি ক্ষীণ শব্দ হল। সামি অবাক হয়ে বলল, তুমি কি করলে? কিন্তু ফারিস কোনো উত্তর না দিয়ে টেবিলটিকে জোরে ধাক্কা দিল। টেবিলটি সরতে শুরু করল এবং নিচে একটি ছোট গর্তের মুখ বেরিয়ে এলো, যা মাটির নিচে একটি গোপন কুঠুরির দিকে চলে গেছে। দুই ভাই বিস্ময়ে একে অপরের দিকে তাকালো। সামি কম্পিত কণ্ঠে বলল, এটি তো আগে এখানে ছিল না। ফারিস এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, মনে হয় এটিই সেই রহস্য যা বাবা লুকিয়ে রেখেছিলেন। এখন আমাদের সত্যটা জানতে হবে। তারপর সে অন্ধকার কুঠুরির দিকে নামতে শুরু করল এবং সামিও দ্বিধাগ্রস্ত পায়ে তাকে অনুসরণ করল। চারপাশের অন্ধকার যেন দেখার চেয়েও বেশি কিছু লুকিয়ে রেখেছিল। ফারিস ও সামি জরাজীর্ণ পাথরের সিঁড়ি দিয়ে নিচে নামল। কুঠুরির ভেতরের গন্ধ ছিল দম বন্ধ করা, পুরনো আর্দ্রতা এবং মরচে ধরা লোহার মিশ্রণ। যখন তারা নিচে পৌঁছল, দেখল তারা একটি ছোট ঘরে আছে, যার দেয়ালগুলো পাথরের। ছাদের কাঠের ফাঁক দিয়ে আসা সামান্য আলোয় ঘরটি কিছুটা আলোকিত ছিল। সামি উদ্বেগের সাথে চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, বাবা কেন এই জায়গাটি লুকিয়ে রেখেছিলেন? ফারিস উত্তর না দিয়ে পুরনো বাক্স এবং কাঠের আলমারিগুলোর মাঝে খুঁজতে শুরু করল। হঠাৎ তার নজরে একটি ছোট লোহার বাক্স পড়ল, যেটিতে একটি পুরনো তালা লাগানো ছিল। ফারিস বলল, এদিকে দেখো, নিশ্চয়ই এটি কোনো গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে রেখেছে। সামি এগিয়ে এসে বাক্সটি স্পর্শ করতে হাত বাড়াল, কিন্তু বাক্সের ওপর খোদাই করা কিছু দেখে সে থেমে গেল। সেখানে একটি রহস্যময় লিপি ছিল। এই বাক্সটি তার প্রকৃত মালিকের হাত ছাড়া খুলবে না। ফারিস বিস্ময়ে সামির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তার মানে কি কেবল বাবাই এটি খুলতে পারতেন? কিন্তু সামি দ্বিধায় মাথা নেড়ে বলল, অথবা তার সন্তানদের কেউ একজন। ফারিস এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে তার হাত তালার দিকে বাড়াল এবং নিজের আঙুল সেটির ওপর রাখল। শুরুতে কিছুই হলো না, কিন্তু তালাটি একটি ক্ষীণ শব্দ করল, যেন এটি তার স্পর্শে সাড়া দিচ্ছে। হঠাৎ তালাটি খুলে গেল। সামি নিঃশ্বাস বন্ধ করে ফেলল যখন ফারিস ধীরে নিচে ঝুঁকে ভেতরে কি আছে তা দেখতে লাগল।
সেখানে একগুচ্ছ পুরনো কাগজ, একটি অদ্ভুত খোদাই করা রূপোর আংটি এবং লাল মোম দিয়ে সিল করা একটি চিঠি ছিল। ফারিস চিঠিটি তুলে স্বামীর দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, এটি বাবার লেখা চিঠি। স্বামীর হৃৎপিণ্ড দ্রুত কাঁপছিল এবং সে ভাঙা গলায় বলল, খুলো ফারিস, ওটা পড়ো। ফারিস কাঁপা কাঁপা হাতে চিঠিটি খুলল এবং নিচু স্বরে পড়তে শুরু করল। আমার প্রিয় সন্তানেরা, তোমরা যদি এই চিঠিটি পড়ে থাকো তবে তার মানে আমি তোমাদের কাছে ফিরে আসতে পারিনি। এই গ্রামে এক গভীর রহস্য আছে, এমন এক রহস্য যা থেকে আমি তোমাদের রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু সত্য জানার সময় এখন হয়েছে। সত্য হল যা তোমাদের জীবনকে চিরতরে বদলে দেবে। হাতে থাকা কাগজ থেকে চোখ তুলে ফারিস চরম বিস্ময়ে স্বামীর দিকে তাকাল। তাদের বাবা এত বছর ধরে তাদের কাছে কোনো রহস্য লুকিয়ে রেখেছিলেন। ফারিস এক মুহূর্তের জন্য পড়া থামিয়ে দিল। সে অনুভব করল তার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। স্বামী অধৈর্য হয়ে বলল, পড়া চালিয়ে যাও ফারিস, এই পর্যায়ে এসে আমাকে থামিয়ে দিও না। ফারিস একটা দীর্ঘশ্বাস নিয়ে নিচু স্বরে চিঠিটা পড়তে শুরু করল, কিন্তু তার প্রতিটি শব্দ ছিল বছরের পর বছর ধরে বয়ে চলা এক ভয়াবহ বোঝা। পানি স্রেফ একজন সাধারণ কামার ছিলাম না, আমি এই গ্রামের সবচেয়ে বড় রহস্যের বাহক ছিলাম। অতীতকালে এখানে একটি গুপ্তধনের কথা প্রচলিত ছিল, যাতে ছিল অসীম ক্ষমতা। দুষ্টু এবং লোভী লোকেরা সেই গুপ্তধনের খোঁজ করছিল। সেই গুপ্তধন কোনো সোনা বা মণিমুক্ত ছিল না, বরং সেটি ছিল অন্য কিছু, এমন কিছু যা অমূল্য। স্বামী অবাক হয়ে ভ্রু কুঁচকে অস্থির গলায় বলল, গুপ্তধন? বাবা কি গুপ্তধন খুঁজছিলেন? কিন্তু ফারিস কোনো উত্তর না দিয়ে পড়া চালিয়ে গেল। আমার দায়িত্ব ছিল এই রহস্য রক্ষা করা, একে ভুল হাতে পড়া থেকে দূরে রাখা। কিন্তু আমার শত্রুরা তা বুঝতে পেরেছিল এবং আমাকে তাড়া করতে শুরু করেছিল। আমি গ্রামে থাকতে পারছিলাম না, কারণ আমি যদি থাকতাম তবে তোমরাই হতে পরবর্তী শিকার। তাই আমি তোমাদের ছেড়ে চলে গিয়েছিলাম, যদিও তা ছিল আমার হৃদয়ের জন্য সবচেয়ে বড় যন্ত্রণার কাজ। ফারিসের হাত কাঁপছিল এবং তার চোখ অশ্রুতে ভরে গিয়েছিল। সে কম্পিত কণ্ঠে বিড়বিড় করে বলল, তিনি আমাদের ছেড়ে যাননি কারণ তিনি চেয়েছিলেন, বরং তিনি আমাদের রক্ষা করার চেষ্টা করছিলেন। ফারিস দ্রুত বাকিটা পড়তে লাগল। তোমরা যদি এই চিঠিতে পৌঁছে থাকো তার মানে সময় হয়ে গিয়েছে। তোমাদের শেখ আব্দুর রৌফের কাছে যেতে হবে, তিনিই একমাত্র ব্যক্তি যিনি গল্পের বাকি অংশ জানেন। কিন্তু সাবধান বাছারা, কেউ তোমাদের উপর নজর রাখছে এবং কেউ আছে যে তোমাদের সত্য জানা থেকে আটকাতে চায়। ফারিস পড়া থামিয়ে স্বামীর দিকে স্থির দৃষ্টিতে তাকালো। স্বামী বিচলিত হয়ে বলল, এর মানে কি? কে আমাদের ওপর নজর রাখছে, আর এই শত্রুরাই বা কারা? কিন্তু ফারিস উত্তর না দিয়ে বাক্সের ভেতরে থাকা রূপালী আংটিটার দিকে তাকালো এবং তার উপরের খোদাই করা নকশাটি খুঁটিয়ে দেখল। সেখানে এমন এক চিহ্ন ছিল যা সে আগে কখনো দেখেনি, কিন্তু তার মনে হলো এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। স্বামী দৃঢ়ভাবে বলল, প্রশ্ন করার সময় নেই, আমাদের এখনই শেখ আব্দুর রৌফের কাছে যেতে হবে। ফারিস মাথা নেড়ে সায় দিল এবং বাক্সটি বন্ধ করে চিঠি ও আংটি নিয়ে দ্রুত পায়ে ভল্ট থেকে বেরিয়ে এলো। কিন্তু তারা যখনই কর্মশালার দরজার কাছে পৌঁছাল, বাইরে থেকে একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। কেউ একজন তাদের জন্য বাইরে অপেক্ষা করছিল। ফারিস ও স্বামী দরজার কাছে থেমে একে অপরের দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকাল। বাইরের শব্দটি পরিচিত ছিল না, বরং রাতের আধারে সন্তর্পণে এগিয়ে আসা পায়ের শব্দের মতো মনে হচ্ছিল। স্বামী নিচু স্বরে ফিসফিস করে বলল, ওখানে কে? কোনো উত্তর এলো না, কিন্তু বাইরের অন্ধকার যেন নড়াচড়া করছিল। একটি পুরনো গাড়ির পেছনে কেউ একজন দাঁড়িয়ে নিঃশব্দে তাদের লক্ষ্য করছিল। ফারিস রূপালী আংটিটি শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে কঠোর স্বরে বলল, সামনে আসো, নয়তো। তার কথা শেষ হওয়ার আগেই গাড়ির পেছন থেকে একটি ছাড়া দ্রুত বেগে বেরিয়ে এলো এবং বাতাসের মতো ক্ষিপ্রতায় তাদের দিকে ধেয়ে এলো। স্বামী চমকে গিয়ে পিছিয়ে গেল, আর ফারিস নিজেকে রক্ষা করার জন্য লাফ দিল। কিন্তু রহস্যময় ব্যক্তিটি হঠাৎ থেমে গেল, যেন সে বোঝাতে চাইছিল যে সে কোনো হুমকি নয়। চাঁদের আলোতে এক মুহূর্তের জন্য লোকটির মুখ দেখা গেল। তার তীক্ষ্ণ চেহারা আর গাঢ় রঙের পোশাক ফুটে উঠল। সে ছিল একজন বলিষ্ঠ যুবক, যার চোখ অন্ধকারে জ্বলজ্বল করছিল। সে নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, ভয় পেও না, তোমরা যদি ইব্রাহিমের ছেলে হও তবে সত্য জানার অধিকার তোমাদের আছে। ফারিস ও স্বামী বিস্ময়ে একে অপরের দিকে তাকালো। ফারিস সতর্ক হয়ে বলল, তুমি কে, আর তুমি আমাদের বাবাকে কিভাবে চেনো? লোকটি 2 পা এগিয়ে এসে গুরুত্বের সাথে বলল, আমার নাম করিম, আমি তোমাদের বাবার একজন পুরনো বন্ধু ছিলাম।
কিন্তু বিষয়টা তোমাদের কল্পনার চেয়েও জটিল। আমি এখানে এসেছি কারণ তোমরা এখন বিপদে আছো, এবং কেউ আছে যে তোমাদের শেখ আব্দুর রৌফের কাছে পৌঁছাতে দেবে না। সামি নিজের জায়গায় জমে গেল এবং কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি বোঝাতে চাইছ? করিম চারদিকে এক পলক দেখে নিয়ে আরও কাছে এগিয়ে এলো এবং নিচু স্বরে বলল, ব্যবসায়ী হামদান জেনে গিয়েছে যে তোমরা তোমাদের বাবার চিঠি খুঁজে পেয়েছ। সে তোমাদের এই রহস্য খুঁজতে দেবে না। তার লোকেরা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। আমরা যদি দ্রুত না নড়ি তবে অনেক দেরি হয়ে যাবে। ফারিস চিঠির ওপর তার হাতের মুষ্টি শক্ত করল এবং বুঝতে পারল দ্বিধা করার কোনো অবকাশ নেই। সে সামির দিকে ফিরে দৃঢ়ভাবে বলল, হামদানের লোকেরা আমাদের ধরার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। সামি সম্মতিতে মাথা নাড়ল, আর করিম দ্রুত বলল, আমাকে অনুসরণ করো, আমি তোমাদের একটা গোপন পথে নিয়ে যাব। কিন্তু সাবধান থেকো, এই রাতটি তোমাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক রাত হতে চলেছে। তারা তিনজন অন্ধকারের মধ্যে ছুটতে শুরু করল, শত্রুর নজরে পড়ার আগেই পালানোর চেষ্টা করছিল। কিন্তু পথে তারা একা ছিল না। কেউ একজন নিঃশব্দে তাদের পিছু নিচ্ছিল এবং আক্রমণের সঠিক সুযোগের অপেক্ষায় ছিল। ফারিস ও সামি করিমের পেছনে হাঁটছিল এবং চারপাশের অন্ধকারের দিকে সতর্ক নজর রাখছিল। যে পথটি তারা ধরেছিল সেটি ছিল খুব সরু, উপর থেকে শুকনো ডালপালা ঝুলেছিল এবং পুরনো পাথর ছড়িয়ে ছিটিয়েছিল, যাতে তারা কয়েকবার হোঁচট খেতে খেতে বেঁচে গেল। সামি হাঁপাতে হাঁপাতে নিচু স্বরে বলল, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? করিম গতি না কমিয়েই উত্তর দিল, পুরনো মসজিদের পেছনের একটি গোপন সুড়ঙ্গে, যা আমাদের শেখ আব্দুর রৌফের বাড়িতে নিয়ে যাবে, যাতে কেউ আমাদের দেখতে না পায়। কিন্তু তার বাক্য শেষ হওয়ার আগেই বাতাসের বুক চিরে একটি তীরের শব্দ শোনা গেল, যা তাদের পাশের গাছের গুঁড়িতে এসে বিঁধল। সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। করিম দ্রুত তার ছোড়া বের করে নিচু স্বরে বলল, তারা আমাদের খুঁজে পেয়েছে। অন্ধকার থেকে একটি শীতল হাসির শব্দ ভেসে এলো। এরপর দুজন বিশালদেহী লোক তলোয়ার হাতে আবির্ভূত হল এবং তাদের মাঝখান দিয়ে দামি আলখেল্লা পরা এক ব্যক্তি হেঁটে এলো, যার হাতে থাকা লম্বা লাঠিটি মাটিতে ঠক ঠক শব্দ করছিল। লোকটি উপহাসের সুরে বলল, এই ঘোর অমানিসায় তোমরা কোথায় যাচ্ছ? নিজেদের পথে ফিরে যাওয়াই কি ভালো নয়? ফারিস সতর্ক হয়ে ফিসফিস করে বলল, ও সাবের, হামদানের লোকেদের একজন। সাবের ধূর্তভাবে হেসে এক পা এগিয়ে এসে বলল, হামদান তোমাদের সতর্ক করেছিল এমন বিষয়ে নাক না গলাতে যা তোমাদের সাথে সম্পর্কিত নয়, কিন্তু তোমরা শোনোনি, আর এখন সে তোমাদের শেখ আব্দুর রৌফের কাছে যেতে দেবে না। সামি রাগে মুষ্টিবদ্ধ হয়ে চিৎকার করে বলল, কেন? তোমরা কিসে এত ভয় পাচ্ছ? সাবের বিদ্রুপের হাসি হেসে তার লোকেদের দিকে ইশারা করে বলল, ওদের ধরো, হামদান নিজেই এদের বিচার করবে। করিম এক সেকেন্ডও দেরি না করে ক্ষিপ্র গতিতে এগিয়ে গেল এবং একজন লোকের বুকে ছোড়ার আঘাত করল, যা তাকে যন্ত্রণায় পিছিয়ে যেতে বাধ্য করল। একই সময়ে ফারিস মাটি থেকে একটি লাঠি তুলে নিয়ে নিজেকে রক্ষা করার জন্য ঘোরাতে লাগল, আর সামি একজন লোককে ধাক্কা দিয়ে ঘেরাও থেকে পালানোর চেষ্টা করল। কিন্তু সাবের নড়াচড়া না করে ঠান্ডা মাথায় দৃশ্যটি দেখছিল। এরপর সে ধূর্তভাবে হেসে শান্তস্বরে বলল, তোমরা পালানোর যতই চেষ্টা করো না কেন, শেখের কাছে কখনোই পৌঁছতে পারবে না। হঠাৎ বাতাসে একটি তীক্ষ্ণ শীষ দেওয়ার শব্দ শোনা গেল এবং চারপাশ থেকে আরও একদল লোক এসে তাদের ঘিরে ফেলল। তারা এক নিশ্ছিদ্র ফাঁদে পড়ে গিয়েছিল। ফারিস ও সামি নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল এবং বুঝতে পারল তারা হামদানের লোকেদের কবলে পড়েছে। করিম তার ছোড়া শক্ত করে ধরে তাদের পাশে দাঁড়িয়েছিল, আর সাবের কুটিল হাসি হাসছিল। সাবের তার লাঠি উঁচিয়ে বলল, তোমাদের খেলা শেষ, শান্তভাবে আত্মসমর্পণ করো, নয়তো তোমাদের কপালে এমন কিছু জুটবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। ফারিস সামি এবং করিমের দিকে তাকালো। তাদের চোখ কথা বলছিল শব্দ ছাড়াই। তারা জানত যে আত্মসমর্পণ কোনো পথ নয়। হঠাৎ করিম চিৎকার করে উঠল, এখনই! সে অশ্বাস ও দ্রুততায় সামনে ঝাঁপিয়ে পড়ল এবং একজন লোকের বুকে আঘাত করল। সেই মুহূর্তে ফারিস ও সামি বিপরীত দিকে দৌড় দিল, ঘেরাও ভেদ করার জন্য। কিন্তু হামদানের লোকেরা আনাড়ি ছিল না। তারা তৎক্ষণাৎ তাড়া করতে শুরু করল এবং সংঘর্ষ তীব্র হয়ে উঠল। ফারিস একজন রক্ষীর কাছ থেকে তার হাতে আঘাত পেল, কিন্তু পরের আঘাতটি এড়াতে সক্ষম হল। অন্যদিকে সামি অন্য এক লোককে সজোরে কষি মারল। করিম যেন হাজার যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন এক যোদ্ধার মতো লড়ছিল। সে শত্রুদের মাঝে ক্ষিপ্রতায় নড়াচড়া করছিল এবং একের পর এক আঘাত হানছিল, কিন্তু সাবের নড়ল না।
সে ধূর্ত চোখে সব দেখছিল। এরপর সে হাত তুলে একটি ছোট শীষ দিল। মুহূর্তের মধ্যে ঘোড়ার খুরের শব্দ দ্রুত এগিয়ে আসতে শোনা গেল। করিম হাঁপাতে হাঁপাতে বলল, ওরা অতিরিক্ত শক্তি নিয়ে আসছে, আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। কিন্তু সব পথই ছিল রুদ্ধ এবং হামদানের লোকেদের সংখ্যা বেড়েই চলছিল। হঠাৎ একটি ছোট বিস্ফোরণের শব্দ শোনা গেল এবং ঘন ধোঁয়ায় চারপাশ ঠেকে গেল। ধোঁয়া আর কুয়াশার মধ্যে সবাই এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে থেমে গেল। এই বিশৃঙ্খলার মাঝে ফারিস দূর থেকে একটি পরিচিত কণ্ঠের ফিসফিসানি শুনতে পেল। দ্রুত আমাকে অনুসরণ করো। কণ্ঠটি তাদের ডানের একটি সরু গলি থেকে আসছিল। চিন্তা না করেই ফারিস ও সামি সেই শব্দের পেছনে ছুটল এবং করিম ছোড়া হাতে তাদের পিছু নিল। হামদানের লোকেরা কিছুক্ষণ বিভ্রান্ত হয়ে রইল এবং সাবের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। কিন্তু যখন ধোঁয়া পরিষ্কার হলো ততক্ষণে তারা তিনজন অদৃশ্য হয়ে গিয়েছিল। সাবের রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, সে ফিরে আসতে পারে না। কিন্তু সে ভুল ছিল। এবার যারা তাদের বাঁচালো সে আর কেউ নয়, বরং রহস্যময় ব্যক্তি আহমেদ, যে ইব্রাহিমের রহস্য জানে এবং যার কাছে এমন উত্তর রয়েছে যা সব কিছু বদলে দিতে পারে। ফারিস ও সামি সেই রহস্যময় ব্যক্তির পেছনে দৌড়ালো যে তাদের বাঁচিয়েছিল, আর করিম খেয়াল রাখছিল কেউ তাদের পিছু নিচ্ছে কিনা। গলিগুলো ছিল সরু আর পুরনো দালানগুলোর ছায়া এমনভাবে পড়ছিল যেন শত শত বছরের রহস্য লুকিয়ে আছে। লোকটি অবশেষে একটি পুরনো কাঠের দরজার সামনে থামল এবং দ্রুত সেটি খুলে তাদের ভেতরে ঢোকার ইশারা করল। সবাই ভেতরে ঢোকার পর সে দরজাটি শক্ত করে বন্ধ করে দিল। ফারিস হাঁপাতে হাঁপাতে পার দিকে ফিরে বলল, আপনি কে আর কেনই বা আমাদের বাঁচালেন? লোকটি তার মাথার কাপড় সরাতেই এক তীক্ষ্ণ চেহারার পুরুষ বেরিয়ে এলো, যার মুখে বয়স আর ক্লান্তির ছাপ ছিল। সে রহস্যময় চোখে তাদের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি আহমেদ, তোমাদের বাবার একজন পুরনো বন্ধু ছিলাম। ফারিস ও সামি স্থানুর মতো দাঁড়িয়ে রইল। করিম সন্দেহের চোখে লোকটিকে দেখে বলল, ইব্রাহিমের সাথে আপনার সম্পর্ক কি? আহমেদ একটা দীর্ঘশ্বাস নিয়ে করুণ স্বরে বলল, তোমাদের বাবার সম্পর্কে এমন কিছু বিষয় আছে যা তোমরা জানো না, যা সব কিছু বদলে দিতে পারে। ফারিস ও সামি উদ্বিগ্ন দৃষ্টি বিনিময় করল। সামি সতর্ক হয়ে বলল, আপনি কি বোঝাতে চাইছেন? আহমেদ একটি পুরনো কাঠের চেয়ারে বসল এবং হাঁটুতে হাত রেখে নিচু স্বরে বলল, তোমরা কি মনে করো তোমাদের বাবা কোনো কারণ ছাড়াই তোমাদের ছেড়ে চলে গিয়েছিল? তোমরা কি ভেবেছিলে সে তার সম্মান বিক্রি করে দিয়েছিল, যেমনটা হামদান দাবি করে? ফারিসের চোখে আগুন জ্বলে উঠল এবং সে বলল, তাহলে আমাদের সত্যিটা বলুন। আহমেদ তাদের দিকে তাকিয়ে এমন কিছু শব্দ উচ্চারণ করল যা তাদের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দিল। ইব্রাহিম কেবল একজন কামার ছিল না, সে ছিল রাজার অন্যতম এক নাইট যোদ্ধা, এবং তার কাছে একটি ভয়ঙ্কর রহস্য ছিল যা তাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। সামির চোখ বড় বড় হয়ে গেল এবং করিম অবাক হয়ে বলল, কি, ইব্রাহিম একজন নাইট ছিল? আহমেদ মাথা নেড়ে সায় দিল এবং দৃঢ় স্বরে বলল, তোমরা এখন বিপদে আছো, কারণ হামদান এমন এক কারণে তোমাদের চায় যা তোমরা কল্পনাও করতে পারবে না। ঘরের মধ্যে নীরবতা নেমে এলো এবং কেউ এই সত্য হজম করতে পারছিল না। ফারিস অস্থির চোখে আহমেদের দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলল, বিপদে আছি মানে কি? এই সব কিছুর সাথে হামদানের সম্পর্ক কি? আহমেদ একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে বলল, তোমাদের বাবা এই রাজ্যের অন্যতম শক্তিশালী যোদ্ধা ছিল। সে কোনো সাধারণ কামার ছিল না, বরং রাজার ঘনিষ্ঠদের একজন ছিল। কিন্তু এটি বেশি দিন টেকেনি, কারণ সে হামদানের সম্পর্কে একটি ভয়ঙ্কর রহস্য জানতে পেরেছিল যা তাকে পালাতে বাধ্য করেছিল। স্বামী রুদ্ধ কণ্ঠে বলল, সেই রহস্যটা কি? আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলে সতর্ক হয়ে বলল, হামদান কেবল একজন লোভী ব্যবসায়ী নয়, সে রাজ্যের শত্রুদের সাথে যোগসাজশ করছিল এবং তাদের কাছে সোনা ও অস্ত্র পাচার করছিল। তোমাদের বাবা তার এই বিশ্বাসঘাতকতা ধরে ফেলেছিল এবং রাজার কাছে সব ফাঁস করে দিতে চেয়েছিল, কিন্তু হামদান তার আগেই বাবাকে চুরির অপবাদে ফাঁসিয়ে দিয়েছিল। ফারিস নিজের জায়গায় জমে গেল, তার চারপাশ যেন ঘুরছিল। করিম ক্ষোভের সাথে বলল, তার মানে তাদের বাবা বিনা কারণে তাদের ছেড়ে যায়নি, বরং সে তাদের রক্ষা করার চেষ্টা করছিল। আহমেদ মাথা নেড়ে বলল, ঠিক তাই, সে জানত হামদান তাকে ছেড়ে দেবে না এবং প্রতিশোধ নিতে তোমাদের ক্ষতি করতে পারে, তাই সে নিজেকে লুকিয়ে রাখার পথ বেছে নিয়েছিল, কিন্তু সেটাই যথেষ্ট ছিল না। স্বামী অশ্রুজল চোখে আহমেদকে বলল, তিনি এখন কোথায়? তিনি কি বেঁচে আছেন? আহমেদ দীর্ঘক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে ইতস্তত স্বরে বলল, গুঞ্জন আছে যে তিনি এখনও বেঁচে আছেন, কিন্তু তাকে এমন এক জায়গায় বন্দি করে রাখা হয়েছে যা হামদান ছাড়া কেউ জানে না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। এরপর ফারিস হঠাৎ উঠে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে বলল, আমাদের হাতে নষ্ট করার মতো আর সময় নেই। আমাদের বাবাকে মুক্ত করতে হবে।
এবং অধিকার ফিরিয়ে আনতে হবে। সামি তার দিকে তাকিয়ে সংকল্পর সাথে বলল, আর হামদানকে চিরতরে খতম করতে হবে। আহমেদ প্রশংসার দৃষ্টিতে হেসে দৃঢ়স্বরে বলল, কিন্তু কাজটা সহজ হবে না। তোমরা তোমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী শত্রুর মুখোমুখি হতে যাচ্ছ। করিম তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমরা কি অন্য কিছু আশা করেছিলাম? এইভাবেই মহাযুদ্ধের প্রথম পদক্ষেপ শুরু হল। কিন্তু পথ ছিল অন্ধকার এবং বিপদ ছিল কল্পনার চেয়েও বড়। কিছুক্ষণ পরেই ফারিস, সামি ও করিম আহমেদকে সাথে নিয়ে তাদের প্রথম পদক্ষেপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আহমেদ একটি সরু গলির মোড়ে থেমে নিচু স্বরে বলল, হামদানের প্রাসাদের ভেতরে আমার একজন বন্ধু কাজ করে। সে হয়তো তোমাদের বাবার অবস্থান সম্পর্কে কিছু তথ্য দিতে পারবে। ফারিস দৃঢ়ভাবে বলল, তাহলে সময় নষ্ট করা যাবে না। আমাদের বাবা হয়তো আমাদের ধারণার চেয়েও বড় বিপদে আছেন। তারা অন্ধকারের আড়ালে লুকিয়ে সাবধানে এগোতে লাগল, যতক্ষণ না তারা শহরের এক প্রান্তে একটি ছোট বাড়িতে পৌঁছাল। আহমেদ দরজায় বিশেষ ছন্দে 3 বার টোকা দিল। কিছুক্ষণ পর দরজাটি সামান্য খুলল এবং এক বৃদ্ধের উদ্বিগ্ন মুখ দেখা গেল। ওখানে কে? আহমেদ দ্রুত বলল, আমি আহমেদ, আমাদের আপনার সাহায্যের প্রয়োজন, শেখ আব্দুর রউফ। বৃদ্ধ দরজাটি পুরোপুরি খুলে দিয়ে কঠোর স্বরে বলল, দ্রুত ভেতরে এসো, কেউ যেন তোমাদের এখানে না দেখে। সবাই ভেতরে ঢোকার পর শেখ আব্দুর রউফ দরজাটি শক্ত করে বন্ধ করে দিলেন এবং তাদের দিকে ফিরে বললেন, আমি জেনেছি তোমরা ইব্রাহিমকে খুঁজছ, তাই তো? ফারিস মাথা নেড়ে সায় দিল, আর সামি ব্যাকুল হয়ে বলল, আপনি কি জানেন তিনি কোথায়? শেখ আব্দুর রউফ একটা দীর্ঘশ্বাস নিয়ে নিচু স্বরে বললেন, ইব্রাহিমকে হামদানের পুরনো দুর্গের একটি গোপন কারাগারে বন্দী রাখা হয়েছে, কিন্তু কাজটা এত সহজ নয়। করিম ভ্রু কুচকে উদ্বেগের সাথে জিজ্ঞেস করল, কেন? শেখ আব্দুর রউফ গম্ভীর চোখে তাদের দিকে তাকিয়ে বললেন, হামদান জানে যে তোমরা তোমাদের বাবাকে উদ্ধার করতে আসতে পারো, তাই সে পাহারা বাড়িয়ে দিয়েছে এবং কারাগারটিকে মরণ ফাঁগে ভরিয়ে দিয়েছে। ফারিস ও সামি চিন্তিত চোখে একে অপরের দিকে তাকাল। আহমেদ দৃঢ়তার সাথে বলল, আমরা এখন পিছিয়ে যেতে পারি না, আমাদের খুব সাবধানে পরিকল্পনা করতে হবে, নয়তো আমরা সবকিছু হারাব। শেখ আব্দুর রউফ সম্মতিতে মাথা নাড়লেন এবং বললেন, তাহলে আমার কথা শোনো, ধরা না পড়ে দুর্গে ঢোকার একটি মাত্র পথ আছে, তবে সেটি খুবই বিপজ্জনক। ফারিস তার তলোয়ারের বাট শক্ত করে ধরে চ্যালেঞ্জিং হাসিতে বলল, আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। কিন্তু তারা জানত না যে হামদান তাদের অন্ধকারের আড়াল থেকে লক্ষ্য করছিল এবং তাদের জন্য এমন এক ফাঁদ পেতেছিল যেখান থেকে পালানোর কোনো পথ নেই। রাতের অন্ধকারে ফারিজ, সামি, করিম, আহমেদ এবং শেখ আব্দুর রউফ ইব্রাহিমকে বাঁচানোর পরিকল্পনা নিয়ে বসলেন। শেখ আব্দুর রউফ দৃঢ়স্বরে বললেন, দুর্গের নিচে একটি গোপন সুড়ঙ্গ আছে, যা আগে রক্ষীরা বন্দীদের অলক্ষ্যে আনা নেওয়ার জন্য ব্যবহার করত, কিন্তু এটি অনেক পুরনো এবং কেউ জানে না এটি এখনও চলাচলের যোগ্য কিনা। আহমেদ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, আমরা কি নিশ্চিত না হয়েই এই ঝুঁকি নেব? শেখ আব্দুর রউফ মৃদু হেসে বললেন, আমি বলিনি যে আমরা নিশ্চিত না হয়ে যাব। আমার কাছে একটি পুরনো মানচিত্র আছে যা পথটি দেখাচ্ছে, তবে তোমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ আমি শুনেছি হামদান এই সুড়ঙ্গের অস্তিত্ব সম্পর্কে জেনে থাকতে পারে। ফারিস মনোযোগ দিয়ে মানচিত্রটি দেখল এবং বলল, তাহলে হামদান আমাদের পরিকল্পনা বোঝার আগেই আমাদের নড়াচড়া করতে হবে। কয়েক ঘন্টা পর তার একটি পুরনো টাওয়ারের ধ্বংসাবশেষের পেছনে লুকানো সুড়ঙ্গের প্রবেশপথে পৌঁছাল। জায়গাটি ছিল খুটখুটে অন্ধকার এবং আর্দ্রতায় বাতাস ভারী হয়েছিল। সামি অন্ধকারের দিকে তাকিয়ে বলল, আপনি কি নিশ্চিত এটাই সঠিক পথ? আহমেদ আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ, এটাই প্রবেশপথ, আমাদের দ্রুত যেতে হবে। তারা সুড়ঙ্গের ভেতরে হাঁটতে শুরু করল এবং নিস্তব্ধতায় তাদের পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু অর্ধেক পথ যাওয়ার আগেই করিম হঠাৎ থেমে গেল এবং কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল, অপেক্ষা করো, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা অস্বাভাবিক। হঠাৎ পেছন থেকে পাথর ভেঙে পড়ার শব্দ হলো এবং তাদের পেছনের প্রবেশপথটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। সামি চিৎকার করে উঠল, এটা একটা ফাঁদ। তারা কিছু করার আগেই দেয়ালে লুকিয়ে থাকা মশালগুলো জ্বলে উঠল এবং তাদের সামনে একদল সশস্ত্র লোক আবির্ভূত হল। তাদের নেতৃত্বে ছিল খোদ হামদান, যে বিদ্রুপের হাসি হাসছিল। হামদান অহংকারের সাথে বলল, তোমরা কি ভেবেছিলে আমি তোমাদের ইব্রাহিমকে নিয়ে যেতে দেব? আমি প্রথম মুহূর্ত থেকেই তোমাদের উপর নজর রাখছিলাম এবং বিশেষ করে তোমাদের জন্যই এই ফাঁদ তৈরি করেছিলাম। ফারিস রাগে তলোয়ার বের করে বলল, আমরা তোমাকে জিততে দেব না। কিন্তু হামদান কুটিলভাবে হাসল এবং হাত দিয়ে ইশারা করল। দেয়ালের একটি লোহার দরজা খুলে গেল এবং সেখান থেকে শিকল দিয়ে বাঁধা ইব্রাহিমকে ধাক্কা দিয়ে বের করা হলো। তাকে দেখতে খুবই ফ্যাকাশে আর ক্লান্ত লাগছিল। হামদান পৈশাচিক হাসিতে বলল,
তোমরা যদি তোমাদের বাবাকে চাও তবে আমাকে হারাতে হবে অথবা এখানেই মরতে হবে। এভাবেই শুরু হলো এক যুদ্ধ, যার কথা কেউ কল্পনাও করেনি। জীবন মরণের যুদ্ধ। ফার্স, সামি এবং করিম দাঁড়িয়েছিল সশস্ত্র হামদান ও তার লোকদের মুখোমুখি। অন্যদিকে ইব্রাহিম শিকল দিয়ে বাঁধা অবস্থায় ক্লান্ত থাকলেও তার চোখে ছিল ক্ষোভ ও আভিজাত্য। ফার্স দৃঢ় কণ্ঠে বলল, হামদান, তুমি যদি ভেবে থাকো আমরা তোমার কাছে হার মানব, তবে তুমি ভুল করছ। হামদান উপহাস করে হাসল এবং হাত নেড়ে তার লোকদের ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করার নির্দেশ দিল। হঠাৎ করেই যুদ্ধ তীব্র হয়ে উঠল এবং অন্ধকার পথে তরবারির ঝনঝনানি শোনা যেতে লাগল। ফার্স তার সমস্ত শক্তি দিয়ে তরবারি চালিয়ে লড়াই করছিল, আর সামি ক্ষিপ্রতার সাথে পাশ কাটিয়ে মারাত্মক সব আঘাত করছিল। এদিকে করিম এমন অসাধারণ রণকৌশল দেখাল যে হামদানের লোকগুলো তার সামনে থেকে পিছিয়ে যেতে লাগল। কিন্তু হামদান এত সহজে তাদের জয়ী হতে দিতে চাইছিল না। সে নিজের তরবারি নিয়ে এগিয়ে এলো এবং ফার্সের সাথে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হল। হামদান অহংকারের সাথে বলল, তোমরা কেবল একদল বোকা কিশোর, আমাকে হারাতে পারবে না। কিন্তু ফার্স তেজের সাথে জবাব দিল এবং তাকে এমন এক জোরালো আঘাত করল যা প্রায় তার অস্ত্র কেড়ে নিয়েছিল। সে বলল, শেষ পর্যন্ত কে বোকা তা দেখা যাবে। ঠিক সেই মুহূর্তে আহমেদ এবং শেখ আব্দুর রউফ লোকগুলোর যুদ্ধে ব্যস্ত থাকার সুযোগ নিলেন এবং ইব্রাহিমের দিকে চুপি চুপি এগিয়ে গেলেন। আহমেদ শিকল খুলতে খুলতে বলল, ইব্রাহিম, একটু সহ্য করো, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। ইব্রাহিম কষ্ট করে চোখ মেলে তাকালো এবং ক্লান্ত কিন্তু শক্তিশালী কণ্ঠে জিজ্ঞেস করল, আমার ছেলেরা, ওরা কি ঠিক আছে? আহমেদ মাথা নেড়ে হাসল এবং বলল, ওরা তোমার জন্যই লড়ছে। কিন্তু হঠাৎ ছায়া থেকে হামদান বেরিয়ে এলো এবং তার তরবারি উঁচিয়ে বলল, এত সহজে ওকে নিতে পারবে না। কেউ কিছু বুঝে ওঠার আগেই তরবারিটি সরাসরি ইব্রাহিমের দিকে ধাবিত হল। তারা কি তাকে সময় মতো বাঁচাতে পারল? হামদানের তরবারি যখন ইব্রাহিমের দিকে আসছিল, তখন আহমেদ নিজের শরীর দিয়ে সেই আঘাত প্রতিহত করল। তার কাঁধে গভীর ক্ষত হল এবং সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ফার্স রাগে চিৎকার করে উঠল, আহমেদ! কিন্তু শোক করার মতো সময় তার ছিল না। সে প্রচণ্ড ক্রোধে হামদানের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং হিংস্রভাবে লড়াই করতে লাগল। সামি তাকে সাহায্য করছিল এবং করিম হামদানের বাকি লোকদের সামলাচ্ছিল। সেই মুহূর্তে ইব্রাহিম যেন এক অলৌকিক শক্তি ফিরে পেল, একজন বাবা যে দেখছে তার সন্তানেরা তার জন্য লড়ছে। সে ব্যথার তোয়াক্কা না করে উঠে দাঁড়াল এবং মাটিতে পড়ে থাকা একটি তরবারি তুলে নিয়ে সরাসরি হামদানের দিকে ধাবিত হল। হামদান এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল এবং পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ইব্রাহিম এমন কণ্ঠে দৌড়ে উঠল যা চারপাশ কাঁপিয়ে দিল, হামদান, তোমার খেলা শেষ। তারপর সে এক ক্ষিপ্র আঘাত করল যা হামদানের হাত থেকে তরবারিটি ফেলে দিল। হামদান টালমাটাল হয়ে পেছনে পড়ে গেল। তৎক্ষণাৎ করিম দ্রুত এগিয়ে গিয়ে হামদানের গলায় তরবারি ধরল এবং বলল, লোভী লোক, তুমি হেরে গেছ। হামদানের লোকগুলো যখন দেখল তাদের নেতা পরাজিত হয়েছে, তখন তারা পালিয়ে গেল। সেখানে শুধু ইব্রাহিম, তার ছেলেরা এবং সঙ্গীরাই বাকি ছিল। ইব্রাহিম আহমেদের কাঁধ ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করল এবং কৃতজ্ঞতা ভরে বলল, আহমেদ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এই ঋণ আমি কোনোদিন ভুলব না। আহমেদ যন্ত্রণার মাঝেও হাসল এবং বলল, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করছিলাম, বিপদে কেউ তার সঙ্গীকে ফেলে যায় না। ইব্রাহিম তার ছেলেদের দিকে তাকাল এবং তাদের চোখে এমন এক গর্ব ও সম্মান দেখতে পেল যা আগে কখনো দেখেনি। তারা সত্যিই পুরুষ হয়ে উঠেছিল, যারা তাদের বাবার জন্য এবং সত্যের জন্য লড়াই করেছে। কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। প্রশ্ন হল, হামদানকে নিয়ে তারা কি করবে, আর এই দীর্ঘ সংগ্রামের সমাপ্তিই বা কেমন হবে? হামদান হাত বাঁধা অবস্থায় ইব্রাহিম ও তার ছেলেদের মাঝখানে দাঁড়িয়েছিল। তার মুখে ছিল রাগ আর অসহায়ত্ব। শেখ আব্দুর রউফ তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালেন এবং শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, হামদান, তুমি অনেক জুলুম করেছ, তুমি চুরি করেছ, অত্যাচার করেছ এবং নির্দোষদের হত্যা করতে চেয়েছ। তোমার কি বলার আছে? হামদান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যদি তোমরা এখন আমাকে হত্যা করো তবে তোমরা আমার চেয়ে ভালো কিছু হবে না। ইব্রাহিম দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমরা তোমার মতো খুনি নই, কিন্তু বিচার হতেই হবে। সে শেখ আব্দুর রউফের দিকে ফিরে বলল, হে সম্মানিত শেখ, আপনার মতামত কি? শেখ গভীর নিঃশ্বাস নিয়ে প্রজ্ঞার সাথে বললেন, শাস্তি অপরাধের সমান হওয়া উচিত। আমরা তাকে মারব না, বরং তাকে গ্রামের মানুষের হাতে তুলে দেব, যেন তারা বিচার করে।
কারণ সেই তাদের সম্পদ লুটেছে এবং বছরের পর বছর তাদের অপমান করেছে। সবাই এতে রাজি হলো এবং হামদানকে গ্রামের চত্বরে নিয়ে যাওয়া হলো, যেখানে সাধারণ মানুষ অত্যাচারীর পতন দেখতে জড়ো হয়েছিল। মানুষের ভিড় দেখে হামদান ক্ষমা চাইল, কিন্তু বিনিময়ে শুধু ঘৃণা আর ধিক্কার পেল। একজন বৃদ্ধ লোক কাঁপা কাঁপা গলায় বললেন, এই লোকটা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে, তাকে গ্রাম থেকে নির্বাসিত করা হোক। কোনো টাকা বা পদমর্যাদা ছাড়াই সে মরুভূমিতে ঘুরে বেড়াক এবং সেই ক্ষুধার জ্বালা বুঝুক যা আমাদের দিয়েছিল। উপস্থিত জনতা চিৎকারের মাধ্যমে সমর্থন জানালো। পরের দিন হামদানকে একা নিঃস্ব অবস্থায় মরুভূমিতে তাড়িয়ে দেওয়া হলো। সেদিন রাতে ইব্রাহিম তার ছেলে ও সঙ্গীদের নিয়ে আগুনের চারপাশে বসল এবং গর্বিত কণ্ঠে বলল, তোমরা প্রমাণ করেছ যে ন্যায়ের জন্য শুধু শক্তির প্রয়োজন হয় না, ধৈর্য ও বুদ্ধিরও প্রয়োজন হয়। আমি তোমাদের জন্য গর্বিত। ফার্স হাসল এবং বলল, অবশেষে এই দুঃস্বপ্ন শেষ হল। কিন্তু আহমেদ দিগন্তের দিকে তাকিয়ে গভীর চিন্তায় বলল, বরং এক নতুন অধ্যায় শুরু হল। এরপর আমাদের জন্য কি অপেক্ষা করছে? গ্রামে কি অবশেষে শান্তি আসবে? পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে গ্রামে উৎসব আর বিজয়ের আমেজ ছড়িয়ে পড়ল। ইব্রাহিম ও তার ছেলেরা ঘরে ফিরল। লায়লা আনন্দের অশ্রু নিয়ে তাদের অভ্যর্থনা জানালো এবং বাবার বুকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি ভেবেছিলাম তুমি আর ফিরবে না। ইব্রাহিম তাকে আদরের সাথে জড়িয়ে ধরল এবং পরম মমতায় বলল, জন্মভূমি কখনো ছেড়ে যায় না, আর বাবা কখনো তার সন্তানদের ভোলে না। দীর্ঘ বছর পর সবাই একসাথে খাবারের টেবিলে বসল এবং শান্তিতে খাবার খেল। কিন্তু ইব্রাহিম গভীর চিন্তায় মগ্ন ছিল। ফার্স তা লক্ষ্য করে জিজ্ঞেস করল, বাবা, কি তোমাকে ভাবাচ্ছে? ইব্রাহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, হামদানের সাথে আমাদের লড়াই শেষ হয়েছে, কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি। সে কেন আমাকে তাড়া করছিল? আর সেই লোকটিরই বা রহস্য কি, যে আমাকে অনেক আগে সতর্ক করেছিল? তখন আহমেদ গম্ভীর গলায় বলল, আমি মনে হয় কিছু উত্তর জানি। ইব্রাহিম, তোমার অতীতে একটি রহস্য আছে যা তোমার জানা প্রয়োজন। চারপাশে এক ভারী নীরবতা নেমে এলো। ইব্রাহিম উদ্বেগের সাথে জিজ্ঞেস করল, তুমি কি জানো আহমেদ, সেই রহস্যটা কি? আহমেদ বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলল, সব কিছুর শুরু 20 বছর আগে। তুমি কেবল একজন সাধারণ কামার ছিলে না ইব্রাহিম, তুমি ছিলে এক মহান ব্যক্তির সন্তান। তোমার বাবা এই গ্রামের অন্যতম শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল এবং উদ্দেশ্যমূলকভাবে তোমার পরিচয় গোপন রাখা হয়েছিল। ইব্রাহিম বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল এবং বিড়বিড় করে বলল, আমার বাবা, আমি তো তার সম্পর্কে কিছুই জানতাম না। আহমেদ শান্ত স্বরে বলতে থাকল, যে লোকটা তোমাকে সতর্ক করতে এসেছিল সে ছিল তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। সে জানত হামদান তোমাকে ভয় পায়, কারণ তুমিই এই স্থানের প্রকৃত উত্তরাধিকারী। সবাই স্তব্ধ হয়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে রইল। ইব্রাহিম যেন এক বজ্রপাতের মতো সত্যের মুখোমুখি হল। সে রাগে নিজের হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করল এবং বলল, যদি এই সব সত্যি হয় তবে এত বছর আমাকে কেউ কিছু বলেনি কেন? কেন আমাকে অন্ধকারে রাখা হলো? আহমেদ দুঃখের সাথে বলল, কারণ তোমার মা তোমাকে নিয়ে ভয় পেতেন, তাই তিনি সত্য লুকিয়েছিলেন। তিনি তোমাকে তোমার বাবার পরিণতি থেকে রক্ষা করতে চেয়েছিলেন। আবার নীরবতা নেমে এলো, তবে এবার সেই নীরবতা ছিল ক্ষোভ আর ধোকায় পড়ার যন্ত্রণায় ভরা। ইব্রাহিম মাথা তুলল এবং এক চূড়ান্ত সিদ্ধান্ত নিল। ইব্রাহিম তার বাড়ির সামনে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়েছিল। তার চোখে তখন প্রতিশোধের আগুন। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার অধিকার ফিরে পাব এবং সবার সামনে হামদানের আসল চেহারা ফাঁস করব। লাইলা দুশ্চিন্তার সাথে বলল, কিন্তু হামদান শক্তিশালী লোক, সে এত সহজে তোমাকে সত্য প্রকাশ করতে দেবে না। ইব্রাহিম উপহাস করে হাসল এবং বলল, আমি অনেক ধৈর্য ধরেছি, কিন্তু অন্যায় চিরকাল টিকে থাকে না। এবার আঘাত আমি করব। আহমেদ প্রশংসার সাথে তার দিকে তাকালো এবং বলল, হামান আমার কাছে আছে, কিন্তু সেগুলো তার বাড়ির মাটির নিচের কক্ষে ভল্টে লুকানো আছে। করিম এগিয়ে এলো এবং বলল, আমি তোমাকে সাহায্য করব। আমি হামদানের বাড়ির গোপন পথ চিনি। রাতের অন্ধকারে ইব্রাহিম ও তার সঙ্গীরা সাবধানে হামদানের প্রাসাদের দিকে এগোলো। করিম তাদের এক গোপন সুড়ঙ্গ দিয়ে ভেতরে নিয়ে গেল। সুড়ঙ্গটি সরু আর অন্ধকার ছিল, কিন্তু তারা এগিয়ে চলল। একসময় তারা একটি জীর্ণ কাঠের দরজার সামনে পৌঁছালো। করিম যখন তালা খোলার চেষ্টা করছিল, তখন তারা পেছন থেকে পায়ের শব্দ শুনতে পেল। সবাই থেমে গেল। হঠাৎ স্বামী অন্ধকার থেকে বেরিয়ে এলো এবং হাঁপাতে হাঁপাতে বলল, হামদানের প্রহরীরা জেনে গেছে তেও ভেতরে ঢুকেছে, তারা পাহারা বাড়িয়ে দিয়েছে।
ইব্রাহিম ও করিম একে অপরের দিকে তাকালো। করিম দ্রুত এক আঘাতে তালা ভেঙে ফেলল এবং প্রাসাদের ভেতরে ঢোকার পথ করে দিল। তারা যখন হামদানের নথিপত্র রাখার সেই গোপন কক্ষে পৌঁছালো, হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। তারা এক ফাঁদে পড়ে গেল। অন্ধকারের ভেতর থেকে হামদান উপহাসের হাসি দিয়ে বেরিয়ে এলো। তার পেছনে ছিল সশস্ত্র প্রহরীরা। হামদান বলল, ইব্রাহিম, তুমি কি ভেবেছিলে তুমি আমার চেয়ে বেশি চালাক? আমি জানতাম তুমি আসবে। ইব্রাহিম তার তরবারি শক্ত করে ধরল। হঠাৎ করিম একটি ধোঁয়া বোমা ছুড়ল এবং পুরো ঘর ধোঁয়ায় ভরে গেল। সেই বিশৃঙ্খলার সুযোগে ইব্রাহিম ও তার সঙ্গীরা প্রহরীদের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক প্রচণ্ড যুদ্ধ শুরু হল। যুদ্ধের মাঝপথেই বাইরের প্রধান ফটক ভেঙে ফার্স, সামি এবং গ্রামের মানুষ অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারা চিৎকার করে বলল, হামদান, তোমার জুলুমের সময় শেষ। হামদান পালানোর চেষ্টা করলে ইব্রাহিম তাকে ধরে ফেলল এবং বলল, পালিয়ে বাঁচতে পারবে না। হামদান হাঁটু গেড়ে বসে পড়ল। তার পরাজয় নিশ্চিত হল। গ্রামের মানুষ তাকে বিচারের জন্য ধরে নিয়ে গেল। ইব্রাহিম ও তার সঙ্গীরা বিজয়ের উল্লাসে প্রাসাদ থেকে বেরিয়ে এলো। ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানালো এবং বলল, সত্য তার নিজের জায়গায় ফিরে এসেছে। গ্রাম এখন মুক্ত ও নিরাপদ। এভাবেই ইব্রাহিমের যাত্রা শেষ হল, যা গ্রামবাসীদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকল। এই গল্প আমাদের শেখায় যে ন্যায় বিচার সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তা কখনো পরাজিত হয় না। ধৈর্য এবং ত্যাগ কষ্টের হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের আনন্দ হয় অনেক বেশি।